লিভিং অর্গানিজমের নেক্সট প্রপার্টি যেটা রয়েছে সেটা হলো কনসিয়াসনেস বা উত্তেজনায় সাড়া দেওয়া। এটা সম্পর্কে আমরা আলোচনা করব। যত ধরনের জীব রয়েছে, প্রাণী, উদ্ভিদ কিংবা ছোটোখাটো যে মাইক্রোবস যারা রয়েছে, এরা পরিবেশগত যদি কোনো পরিবর্তন হয় বা পরিবেশ থেকে যদি কোনো রকম উদ্দীপনা এদের উপর প্রদান করা হয়, তবে এরা কিছু না কিছু প্রতিবার্তা দিয়ে থাকে। একে কি বলা হয়ে থাকে? উত্তেজনায় সাড়া দেওয়া বা কনসিয়াসনেস বলা হয়ে থাকে। ঠিক আছে? তো এই যে কনসিয়াসনেস রয়েছে, এটা যত ধরনের জীব রয়েছে সবার ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। এই জন্য আমরা কনসিয়াসনেস যেটা আছে একে ডিফাইনিং প্রপার্টি বলবো। ঠিক আছে? তো এই যে কনসিয়াসনেস দেখায় একটা জীব, মূলত যারা প্রাণী রয়েছে, প্রাণীর ক্ষেত্রে কি থাকে? স্নায়ুতন্ত্র থাকে বা বিভিন্ন ধরনের হরমোন থাকে, যারা কি করে থাকে? উদ্দীপনায় সাড়া প্রদান করতে সাহায্য করে থাকে। তবে সবসময় উদ্দীপনা দেহের বাইরে থেকে আসবে এমন কোনো মানে নেই। অনেক সময় দেহের আভ্যন্তরীণও কিছু উদ্দীপনা ঘটতে পারে। উদ্ভিদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র নেই, কিন্তু এদের ক্ষেত্রে কি থাকে? পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদ হরমোন থাকে, যেগুলি বিভিন্ন ধরনের পরিবেশগত যে উদ্দীপনাগুলো আছে সেইগুলির অনুসারে কিছু না কিছু প্রতিবার্তা প্রেরণে হেল্প করে থাকে। যেমন আমরা বলতে পারি, যেদিকে সূর্যালোক থাকে সেই দিকে উদ্ভিদের একটি বিটব অংশ, এটা যদি একটা উদ্ভিদ হয়, এর বিটব অংশ যেদিকে সূর্যালোক আছে সেই দিকে বেঁকে যায়, অর্থাৎ ফটোট্রপিক চলন দেখায়, যেটা অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রতিটা উদ্ভিদের যে ফুল ফোটে কিংবা একটা উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যকারিতাগুলি নিয়ন্ত্রিত হয়, সেটা ফটো পিরিয়ডের উপর নির্ভর করে। অর্থাৎ একটা উদ্ভিদ কতক্ষণ ধরে টানা সূর্যালোকের উপস্থিতিতে রয়েছে তার উপর নির্ভর করে থাকে। হিউম্যান বিংস এদের মধ্যে আত্মনির্ভরতা বা আত্মসচেতনতা বা সেলফ কনসিয়াসনেস এটা দেখতে পাওয়া যায়, যেটা সমস্ত জীব যে রয়েছে সবার মধ্যে দেখতে পাওয়া যায় না। তাহলে আমরা এই যে উত্তেজনায় সাড়া প্রদান করার এই প্রপার্টিজটা পড়লাম, এটাকে আমরা ডিফাইনিং প্রপার্টি বলবো, কারণ যত ধরনের জীব আছে সবার ক্ষেত্রেই এটা দেখা যায়। নেক্সট যেটা রয়েছে এটাও খুবই ইম্পর্ট্যান্ট, সেলুলার স্ট্রাকচার। এখনও অবধি পৃথিবীতে যত ধরনের জীব আবিষ্কার হয়েছে সবার দেহ হয় একটা কিংবা একাধিক কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। তোমরা হয়তো 9 কিংবা 10-এ পড়েছো যে একটা কোষের মধ্যে যে ভেতরে সজীব অংশ থাকে, এই অংশগুলোতে এখানে কি থাকে না প্রোটোপ্লাজম থাকে। এই প্রোটোপ্লাজমকে হাক্সলে বলে একজন বিজ্ঞানী জীবনের ভৌত ভিত্তি রূপে বর্ণনা করেছিলেন, কারণ এই প্রোটোপ্লাজম থাকলে তার বাইরে কোষ পর্দা বা কোষ প্রাচীর যা কিছু আছে সেগুলো তৈরি হয়ে যায়। এই জন্য এখন অবধি যেহেতু সমস্ত ধরনের জীবগুলির মধ্যে কোষ বা সেলুলার অর্গানাইজেশন লক্ষ্য করা গিয়েছে, এই জন্য একেও আমরা কি বলতে পারি? ডিফাইনিং প্রপার্টি অফ লাইফ বলতে পারি। ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ভাইরাস জানি, ভাইরাস, ভাইরয়েড, প্রায়ন, এরকম কিছু পদার্থ রয়েছে যাদের মধ্যে কিছু কিছু জীবনের লক্ষণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন জৈব পদার্থ, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এইগুলো দিয়ে এরা তৈরি হয়ে থাকে, কিন্তু এদের মধ্যে কোনো প্রোটোপ্লাজম কিংবা সেলুলার স্ট্রাকচার লক্ষ্য করা যায় না। এই জন্য আমরা ভাইরাসকে কি বলে থাকি? জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু বলে থাকি। ঠিক আছে? কিন্তু অল ওভার যদি বাকি আমরা জীবের ক্ষেত্রে দেখি, তো এর ক্ষেত্রে, লাইফের ক্ষেত্রে সেলুলার অর্গানাইজেশন এটা একটা ডিফাইনিং প্রপার্টি। এরপর যেটা আছে খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম রয়েছে, হোমিওস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস কথার মানে কি না, একটা একটা জীব দেহ রয়েছে, এই যে জীব দেহের আভ্যন্তরীণ যে পরিবেশ হয়,
প্রতিটা জীবদেহের যে আভ্যন্তরীণ পরিবেশ হয় সেখানে যে বিভিন্ন শর্তগুলো থাকে, সাধারণত জীব কী চেষ্টা করে সেগুলোকে নির্দিষ্ট রাখার। মানে দেহের আভ্যন্তরীণ শর্ত মানে কি না, বডি টেম্পারেচার, একটা তাপমাত্রা রয়েছে, নির্দিষ্ট পিএইচ থাকতে পারে, আয়ন কনসেন্ট্রেশন থাকতে পারে, মানে অভিস্রবণ যে চাপ রয়েছে, জল সাম্য, এই ব্যাপারগুলো যে রয়েছে, প্রতিটা জীব চেষ্টা করে তার দেহের আভ্যন্তরীণ পরিবেশের যে শর্তগুলো আছে সেগুলোকে চেঞ্জ না করতে। তার কারণ কি না, এই যে একটা নির্দিষ্ট মানের মধ্যে আভ্যন্তরীণ শর্তগুলো থাকে, তার ফলে তার দেহের ভেতরে যে সমস্ত মেটাবলিক রিয়াকশানগুলি হচ্ছে সেইগুলো ঘটতে সুবিধা হয়। হঠাৎ করে চেঞ্জ হলে এই সমস্ত বিভিন্ন রিয়াকশানগুলো বিঘ্নিত হয়। এই জন্য প্রতিটা জীবের একটা রেগুলেশন সিস্টেম থাকে, যেই রেগুলেশন সিস্টেমের কাজ কি হয়ে থাকে না, এই যে বাইরের পরিবেশ রয়েছে, এনভায়রনমেন্টাল পরিবেশের যে বিভিন্ন শর্তগুলো আছে, টেম্পারেচার বা প্রেসার যা কিছু রয়েছে, এইগুলোতে যদি কোনো চেঞ্জ হয় তার প্রভাব যাতে দেহের আভ্যন্তরীণ পরিবেশে না পড়ে, তার জন্য কিছু রেগুলেশন সিস্টেম থাকে। এই যে ঘটনা, এটাকে আমরা হোমিওস্ট্যাসিস বলবো। এখানে দেখো সংজ্ঞার মতো করে লেখা আছে, চেঞ্জ ইন এক্সটার্নাল এনভায়রনমেন্ট ডু নট হ্যাভ মাচ ইম্প্যাক্ট অন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট অফ লিভিং অ্যাজ দে হ্যাভ এ সেলফ রেগুলেটেড সিস্টেম। মানে বাহ্যিক পরিবেশে কোনো পরিবর্তন ঘটলে সেটা একটা জীবদেহের আভ্যন্তরীণ পরিবেশে খুব বেশি প্রভাব বিস্তার করে না। তার কারণ কি না, প্রতিটা জীবের একটা নির্দিষ্ট রেগুলেশন সিস্টেম রয়েছে, যেটা কি করে থাকে না, দেহের আভ্যন্তরীণ পরিবেশের বিভিন্ন শর্তগুলিকে মেনটেন করে থাকে। এই ঘটনাকে আমরা কি বলবো, আমরা হোমিওস্ট্যাসিস বলবো। হোমিওস্ট্যাসিস দেহের ভেতরের পরিবেশের ভারসাম্য বজায় রাখে। আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন আমাদের বডি টেম্পারেচার কত হয়ে থাকে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি বাইরের পরিবেশে বডি টেম্পারেচার বেশি থাকে তখন আমরা সিভারিং বলছি, সোয়েটিং হতে শুরু করে, মানে আমাদের দেহ থেকে ঘাম নির্গত হতে শুরু করে। টেম্পারেচার যদি বেশি হয়ে যায় তো আমাদের দেহ থেকে ঘাম নির্গত হতে শুরু করে। তো এর ফলে কি হয় না, লিন তাপ হিসাবে অতিরিক্ত যে তাপটা রয়েছে সেটা আমাদের দেহের বাইরে বেরিয়ে যায় এবং আমাদের বডি টেম্পারেচার এই যে নর্মাল যেটা রয়েছে সেটাতে কনস্ট্যান্ট থাকে। আবার যদি টেম্পারেচার কমে যায় তখন আমরা কি করতে পারি, আমাদের মধ্যে কাঁপুনি দেখা দেয়। মানে এখানে কাঁপুনি মানে কি, পেশিগুলো দ্রুত সংকুচিত হচ্ছে, তার ফলে তাপ শক্তি তৈরি হয়, যেটা আমাদের বডির কি করে, টেম্পারেচারকে ফিক্সড রাখে। এই রকম সমস্ত শর্তগুলোকে মেনটেন করার জন্য কিছু না কিছু রেগুলেশন সিস্টেম রয়েছে, এটাকে আমরা হোমিওস্ট্যাসিস বলবো। হোমিওস্ট্যাসিস তোমরা এই যে আইডিয়া যেটা হোমিওস্ট্যাসিস সম্পর্কে, এটা মনে রাখবে, এমসিকিউ হয়ে থাকে। নেক্সট এরপর আসবো অ্যাডাপ্টেশান। ক্লাস 10-তেই তোমরা অ্যাডাপ্টেশান সম্পর্কে পড়েছো। অ্যাডাপ্টেশান কি না, কোনো একটা জীব রয়েছে বা প্রজাতি রয়েছে, তার মধ্যে কিছু পরিবর্তন হয় যেগুলো পার্মানেন্ট এবং বংশানুক্রমে সঞ্চারিত হয়ে থাকে। যে পরিবর্তনগুলো ওই জীবকে যে পরিবেশে বাস করে তার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে সাহায্য করে থাকে। তাহলে কোনো একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটা জীবে যে সমস্ত স্থায়ী পরিবর্তনগুলো দেখা যায় তাকে আমরা কি বলবো, অ্যাডাপ্টেশন কিংবা অভিযোজন বলবো। ঠিক আছে, অভিযোজন যত হবে একটা জীব একটা পরিবেশে তত ভালোভাবে থাকতে পারবে। প্রতিটা জীবের মধ্যেই এই রকম পরিবেশ অনুযায়ী কিছু না কিছু অ্যাডাপ্টেশান দেখতে পাওয়া যায়। তোমরা ক্লাস 10-তেই এই সম্পর্কে পড়েছো। এই যে অ্যাডাপ্টেশানগুলো হয় সেগুলো কি হতে পারে, সেগুলো বিহেভিয়ারাল হতে পারে, আচরণগত হতে পারে। তোমরা ক্লাস 10-তে শিম্পাঞ্জির আচরণগত পরিবর্তন সম্পর্কে পড়েছো। এটা কি হতে পারে, অ্যানাটমিক্যাল হতে পারে বা ফিজিওলজিক্যাল হতে পারে। ক্যাকটাসের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয় বা মরু অঞ্চলে যে থাকে উট থাকে তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায়। তো এই ধরনের যে পরিবর্তনগুলো সেগুলো অ্যাডাপ্টেশানের এক্সাম্পল। তাহলে এখন অবধি আমরা কি করলাম না, লাইফের যে প্রপার্টিগুলো আছে সেইগুলো আলোচনা করলাম। আরেকবার দেখে নেব এই প্রপার্টিগুলো কি কি আছে।
তাহলে এখানে আমরা কি কি সম্পর্কে আলোচনা করলাম না, এখানে আমরা আলোচনা করলাম গ্রোথ সম্পর্কে, রিপ্রোডাকশান সম্পর্কে, মেটাবলিজম সম্পর্কে, কনসিয়াসনেস, সেলুলার স্ট্রাকচার, হোমিওস্ট্যাসিস এবং অ্যাডাপ্টেশন। এর মধ্যে আমরা ডিফাইনিং প্রপার্টি কাকে কাকে বললাম, মেটাবলিজমকে ডিফাইনিং প্রপার্টি বললাম, কনসিয়াসনেস যেটা রয়েছে সেটাকে ডিফাইনিং প্রপার্টি বললাম, এবং সেলুলার অর্গানাইজেশন, এই তিনটেকে ডিফাইনিং প্রপার্টি বললাম। ঠিক আছে, এইটা হচ্ছে মনে রাখতে হবে। তবে আরেকটা জিনিস মনে রাখবে, সেলফ কনসিয়াসনেস যেটা রয়েছে সেটা কিন্তু কখনোই ডিফাইনিং প্রপার্টি নয়, এটা শুধুমাত্র হিউম্যান বিংসের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বায়োডাইভার্সিটি। তোমাদের এনসিইআরটিতে ঠিক এটা সেকেন্ড টপিক রয়েছে। আমরা বায়োডাইভার্সিটি কাকে বলবো? বায়োডাইভার্সিটি বলা হয়ে থাকে একটা নির্দিষ্ট অঞ্চল রয়েছে, একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট সময়ে বিভিন্ন জীবের মধ্যে, মানে ওই অঞ্চলে যে সমস্ত জীব বাস করে তাদের মধ্যে জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত যে সমস্ত প্রাচুর্যতা দেখতে পাওয়া যায় তাকে আমরা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য বলবো। তোমরা ক্লাস 10তেই পড়েছো, কোনো অঞ্চলের জীব বৈচিত্র্য যত বেশি হয় সেই অঞ্চলের বাস্তুতন্ত্রের স্থায়িত্ব তত বেশি হয়ে থাকে। এখানে এই যে এখানে জীব বৈচিত্র্য বলা হচ্ছে, তিনটে টার্ম ব্যবহার করা হচ্ছে, স্পিসিস, জিন আর ইকোসিস্টেম। বা এখানে যে সংজ্ঞাটা লেখা রয়েছে এটা যদি পড়ি তাহলে বুঝতে পারবো। বায়োডাইভার্সিটি ইজ অফেন ডিফাইন্ড অ্যাজ দ্য ভ্যারাইটি অফ অল ফর্ম অফ লাইফ, মানে একটা অঞ্চলে যত ধরনের জীবনের বিভিন্ন রূপ দেখতে পাওয়া যায়, জীবনের যে বিভিন্ন বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়, ফ্রম জিনস টু স্পিসিস, কি জিনগত থেকে শুরু করে প্রজাতিগত পর্যন্ত, এবং থ্রো টু দ্য ব্রড স্কেল অফ ইকোসিস্টেম, এবং বাস্তুতান্ত্রিকভাবে, মানে যতগুলো ওখানে বাস্তুতন্ত্র থাকবে সেই বেসিসে আরও জীববৈচিত্র্য বাড়বে। বায়োডাইভার্সিটি এই যে টার্মটা আছে এটা প্রথম ব্যবহার করেছিলেন ওয়াল্টার জি রোজেন ইন 1985। এটা হয়তো তোমরা ক্লাস 10তে পড়েছো। তো আমরা এই সংজ্ঞার মধ্যেও দেখেছি জীববৈচিত্র্যের তিনটে লেভেল রয়েছে, জিনগত, প্রজাতিগত এবং বাস্তু সংস্থানগত বা ইকোসিস্টেমগত। জিনগত মানে কি না, একটা অঞ্চলে যত জীব রয়েছে তার মধ্যে যে সমস্ত জিনগত প্রাচুর্যতা দেখতে পাওয়া যাবে। আমি উদাহরণ হিসাবে বলতে পারি, এই অঞ্চলটাতে অনেকগুলো জবা ফুলের গাছ রয়েছে, লাল রঙের ফুল হয়, সাদা রঙের ফুল হয়, হলুদ রঙের হতে পারে বা অন্য কোনো যে রঙের ফুল হতে পারে। তাহলে একটাই এখানে প্রজাতি, মানে সবগুলোই জবা ফুলের গাছ, কিন্তু তাদের মধ্যে এই যে ফুলের রং নির্ধারণকারী যে জিন আছে তার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে। এটাকেও আমরা বায়োডাইভার্সিটির আন্ডারে আনবো। এটাকে কি বলবো? জিনগত বা জেনেটিক বায়োডাইভার্সিটি। নেক্সট যেটা রয়েছে স্পিসিস বায়োডাইভার্সিটি। এটা খুবই সোজা। স্পিসিস বায়োডাইভার্সিটি মানে একটা অঞ্চলে যত ধরনের প্রজাতির জীব দেখতে পাওয়া যায় সেটাকে আমরা বলবো স্পিসিস ডাইভার্সিটি। ঠিক আছে, এবং লাস্টে রয়েছে ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি। ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি মানে ধরলাম এই অঞ্চলে একটা ইকোসিস্টেম আছে, মানে একটা এখানে পন্ড রয়েছে, একটা পুকুর রয়েছে, সেখানে একটা নিজস্ব বাস্তুতন্ত্র থাকবে, তার পাশে একটা কি রয়েছে, গ্রাসল্যান্ড রয়েছে, মানে একটা তৃণভূমি রয়েছে। সেখানে যে সমস্ত জীবগুলো থাকবে নিশ্চয়ই তারা জলে থাকবে না। এর পাশে হয়তো এখানে দেখা গেল একটা ফরেস্ট রয়েছে। তাহলে এখানে তিনটে বাস্তুতন্ত্র পাশাপাশি অবস্থিত, এবং তিনটে বাস্তুতন্ত্রতে আলাদা আলাদা ধরনের জীব বাস করে থাকে। ফলে একটা অঞ্চলে যত বাস্তুতন্ত্র বাড়বে তার মধ্যে বৈচিত্র্যতা বাড়বে, জীব বৈচিত্র্যতাও বাড়বে, যেটাকে আমরা কি বলবো, ইকোসিস্টেম বায়োডাইভার্সিটি, যেটাকে আবার আলফা, বিটা এবং গামা এরকম তিনটে হচ্ছে স্তরে ভাগ করা হয়ে থাকে। এগুলো আমরা ক্লাস 12-এ আরও ভালো করে পড়ব।
ঠিক আছে, এখানে এতটাই হচ্ছে তোমরা মনে রাখো। আরেকটা এখানে এনসিইআরটিতে খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। এখনও অবধি ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে এই যে স্পিসিস রয়েছে তার সংখ্যা কত হতে পারে, একটা অ্যাপ্রক্সিমেট এখানে এখানে একটা ভ্যালু দেওয়া রয়েছে। কত না 1.7 থেকে 1.8 মিলিয়ন এত সংখ্যক প্রজাতি পৃথিবীতে থাকতে পারে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। দ্য নাম্বার অফ স্পিসিস দ্যাট আর নোন অ্যান্ড ডেসক্রাইব রেঞ্জ বিটুইন 1.7 টু 1.8 মিলিয়ন এর মধ্যে থাকতে পারে। এটা ভালো করে মনে রাখবে। তাহলে এই যে এত ধরনের জীব রয়েছে, সবাই পৃথিবীর সব জায়গায় উপস্থিত থাকে না, বা একটা প্রজাতির জীব রয়েছে সেটা পৃথিবীর দু জায়গায় অবস্থান করতেই পারে। কিন্তু যেহেতু আমাদের মধ্যে ভাষাগত বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়, একই কোনো একটা জীবকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি, তার ফলে আমাদের মধ্যে একটা কনফিউশন হতে পারে। অর্থাৎ এই যে প্রতিটা প্রজাতির জীব রয়েছে তাদের কিছু না কিছু নাম রয়েছে, এবং প্রতিটা জীবের কি হয়, দুটো নাম থাকে। একটাকে আমরা বলবো লোকাল নেম, মানে এটা স্থানীয় নাম, এটা অঞ্চল ভেদে চেঞ্জ হয়ে যেতে পারে, বা একে আরেকটা টার্ম বলতে পারি ভার্নাকিউলার ভার্নাকিউলার নেম, এটাও বলতে পারি ভার্নাকিউলার নেম, এটা বলতে পারি স্থানীয় নাম। এটা কি হয়, অঞ্চলভেদে পরিবর্তিত হয়ে যায়। কিন্তু এই স্থানীয় নামের জন্য আমাদের কিছু অসুবিধা হয়ে থাকে। যেমন এই যে বাঘ রয়েছে, বাঘ বিভিন্ন ভাষাতে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে, কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বাঘ অবস্থিত, এবং যখনই ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন নামও চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অসুবিধা দূর করার জন্য বিজ্ঞানীরা কী করলেন না, প্রতিটা জীবের একটা করে কী করলো না হচ্ছে সায়েন্টিফিক নেম বা টেকনিক্যাল নেম প্রদান করলো, যাতে পুরো একটা প্রজাতি পুরো পৃথিবীতে একই নামে পরিচিত হয়, এবং যাতে কোনো কনফিউশন না থাকে। এই জন্য কী করা হলো না, প্রতিটা জীবের একটা করে সায়েন্টিফিক নামকরণ করা হলো। যখন সায়েন্টিফিক নামকরণ করা শুরু হলো তখন প্রথমে আসে পলিনোমিয়াল সিস্টেম। পলিনোমিয়াল সিস্টেম মানে কি না, যখন একটা এখানে জীবের নামকরণ করা হচ্ছে বা কোনো একটা প্রজাতির নামকরণ করা হচ্ছে, তখন নামকরণ করার সময় অনেকগুলো শব্দ ব্যবহার করা হয়, মোর দ্যান টু। মূলত জীবটা কোন স্থানেতে পাওয়া যায়, তার স্পেসিফিক কোনো একটা বৈশিষ্ট্য, এরকম অনেকগুলো ক্যারেক্টারকে একসাথে বোঝানোর জন্য পলিনোমিয়াল নামকরণ সিস্টেম ব্যবহার করা শুরু হলো। কিন্তু এটা অনেক জটিল প্রকৃতির ছিল, তাই জন্য কিছুদিনের মধ্যে এটা বাদ পড়ে যায়। এরপর আসে বাইনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেম। বাইনোমিয়াল নোমেনক্লেচার সিস্টেম যেটা রয়েছে, এটা ক্যারোলাস লিনিয়াস নামক একজন বিজ্ঞানী, তিনি যে সব নিয়ম বলে গিয়েছিলেন সেই সমস্ত নিয়মগুলো আমরা ফলো করে থাকি। বাইনোমিয়াল কেন এরকম কথাটা ব্যবহার করেছে না, দুটো শব্দ নিয়ে, দুটো ওয়ার্ড নিয়ে এই ক্ষেত্রে নামকরণ করা হয়। কোনো একটা প্রজাতির যে জীব রয়েছে তার জেনাস নেম, গণের নাম, আর স্পিসিস, এই দুটো যা হয়ে থাকে সেই অনুযায়ী এর নাম হয়ে থাকে। যেমন ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, আমের বিজ্ঞানসম্মত নাম, এখানে ম্যাঙ্গিফেরা হলো গণ আর ইন্ডিকা হলো প্রজাতি। এরপর রয়েছে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার বা ট্রাইনোমিয়াল সিস্টেম। এখানে কি করা হয়, তিনটি পদ ব্যবহার করা হয়। এখানে জেনাস নেম, স্পিসিস নেম এবং সাবস্পিসিস, মানে স্পিসিসের আন্ডারে যে বিভিন্ন ভ্যারাইটি থাকে সেটাকেও এখানে ব্যবহার করা হয়ে থাকে। এই জন্য এটাকে ট্রাইনোমিয়াল সিস্টেম বলা হয়। যেমন আমরা বলতে পারি হোমো সেপিয়েন্স, আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম। আমাদের সেপিয়েন্স প্রজাতি, আবার সেপিয়েন্স টার্মটা ব্যবহার করা হয়েছে সাবস্পিসিস বোঝানোর জন্য। তো যাই হোক, এই যে তিনটে রয়েছে বিজ্ঞানসম্মত নামকরণ করার সময় আমরা মূলত এই বাইনোমিয়াল যে সিস্টেম রয়েছে, দ্বিপদ নামকরণ পদ্ধতি, এই সিস্টেমকে ফলো করি এবং এর নিয়মগুলো আমরা এখন আলোচনা করব।
বাইনোমিয়াল নোমেনক্লেচারের প্রথম যে রুলটা এখানে রয়েছে সেটা কি না, বাইনোমিয়াল নোমেনক্লেচারে দুটো শব্দ থাকে, একটা হলো জেনেরিক নেম মানে গণের নাম, আর স্পেসিফিক নেম বা স্পেসিফিক এপিসেট যেটা হচ্ছে কি হয়ে থাকে না প্রজাতির নাম হয়ে থাকে। তো এই দুটো শব্দ নিয়ে কি হয় তৈরি হয়ে থাকে। প্রজাতি যে নামকরণ করা হয় মানে প্রজাতি বোঝানোর জন্য যে শব্দটা ব্যবহার করা হয়, মূলত ওই জীবটা কোন স্থান থেকে পাওয়া গেছে কিংবা ওই জীবের একটা পার্টিকুলার বৈশিষ্ট্য বোঝানো যায় এইরকম কোনো একটা শব্দ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমের ক্ষেত্রে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এখানে ইন্ডিকা হলো স্পিসিস নেম। ইন্ডিকা মানে এই যে আমের আদি উৎপত্তিস্থল যেটা মানে প্রথম থেকে যেখানে পাওয়া যায় সেটা হলো এই ভারতীয় উপমহাদেশগুলোতে। তো এই জন্য এখানে ইন্ডিকা টার্মটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। তো এই যে উদ্ভিদের ক্ষেত্রে যে সমস্ত নিয়মগুলো ফলো করা হয়ে থাকে, ঠিক আছে, সেটা আইসিবিএন দ্বারা নিয়ন্ত্রিত, মানে আইসিবিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এইখানে যে সমস্ত নিয়মাবলী বলা হয়েছে সেইগুলোকেই এখানে মানা হয়ে থাকে উদ্ভিদের ক্ষেত্রে। আর যদি আমরা প্রাণীর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আইসিজেডএন যে কোডগুলো দিয়ে গেছে সেইগুলোকে এখানে ফলো করা হয়, ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, এটা হচ্ছে রয়েছে। তো উদ্ভিদের যখন নামকরণ করা হয়ে থাকে তখন কখনো এই জেনাস আর স্পিসিস নেম কখনো এক হয় না, মানে জেনাসের নাম হিসাবে যে শব্দ ব্যবহার করা হচ্ছে স্পিসিসের নামে সেই শব্দ ব্যবহার করা যায় না, কিন্তু এটা প্রাণীর ক্ষেত্রে পসিবল হয়ে থাকে। আর যখন কোনো একটা জীব রয়েছে যার জেনাস নেম স্পিসিস নেম একই, তখন তাকে আমরা কি বলবো না টটোনিম বলবো। এই ধরনের যে সায়েন্টিফিক নেমগুলো আছে সেটাকে কি বলবো, সেটাকে বলবো হচ্ছে টটোনিম, টটোনিম বলবো। ঠিক আছে, টটোনিম মূলত প্রাণীর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সব থেকে ভালো উদাহরণ হলো নেজা নেজা, ইন্ডিয়ান যে কোবরা রয়েছে তার বিজ্ঞানসম্মত নাম। এখানে জেনাস নেমও নেজা আর স্পিসিস নাম হচ্ছে নেজা, কিন্তু এটা প্ল্যান্টের ক্ষেত্রে দেখা যায় না। নেক্সট যেটা রয়েছে এখানে দেখো প্রতিটা যে শব্দ রয়েছে তাতে লেটার নাম্বার মিনিমাম 3 আর ম্যাক্সিমাম 12 হবে। ঠিক আছে, এটা আইসিবিএন 1961 সালে এই রুলটা চালু করেছিল। কিছু কিছু বিজ্ঞানসম্মত নাম আছে যে ক্ষেত্রে কি না লেটার নাম্বার ম্যাক্সিমাম 12 থেকে বেশি হয়ে থাকে, তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে হয়তো সেই নামকরণগুলো বিজ্ঞানসম্মত নামকরণগুলো 1961 সালের আগে করা হয়েছে। এখানে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এই যে বিজ্ঞানসম্মত নামটা রয়েছে, দেখো ম্যাঙ্গিফেরাতে কি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা শব্দ রয়েছে, ইন্ডিকাতে 6। ঠিক আছে, মূলত 3টে থেকে 12টা শব্দ লেটারের মধ্যে কি হয়ে থাকে না শব্দটা তৈরি হয়ে থাকে। এরপর যেটা রয়েছে খুবই পরিচিত একটা নিয়ম, জেনাসের যে নাম রয়েছে তার প্রথম অক্ষর ক্যাপিটালে হয়ে থাকে, প্রথম যে বর্ণটা রয়েছে সেটা ক্যাপিটালে হয়, আর স্পিসিসের ক্ষেত্রে স্মল লেটারে হয়। খুব রেয়ার ক্ষেত্রে স্পিসিসের নাম কোনো বিজ্ঞানীর নামে লেখা হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার ইউজ করা হয়ে থাকে। তাহলে আমরা এই স্লাইডে 4টে নিয়ম পড়লাম। ঠিক আছে,